স্বাগত ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন আসার বাংলাদেশের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। আবাসিক ভবনকে ভূমিকম্প সহনশীল হিসেবে তৈরির বেশ কিছু পদ্ধতি উদ্ভাবন করেছে বাংলাদেশের একদল গবেষক। প্রায় এক বছর ধরে অধ্যাপক ডক্টর জামিলুর রেজা চৌধুরীর তত্ত্বাবধানে ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের গবেষণায় এসব পদ্ধতির কথা জানা গেছে। গবেষক দল বলছে, ভবনের পার্কিং লেভেলের পিলার ইস্পাতে মুড়ে দিলে ভবন অনেক বেশি ভূমিকম্প প্রতিরোধ সক্ষম হয়ে ওঠে। সম্প্রতি বেশ কয়েকটি ভূমিকম্প আঘাত হেনেছে বাংলাদেশের বিভিন্ন স্থানে। সবশেষ মিয়ানমারে 7 মাত্রার ভূমিকম্প আঘাত হানে, যা অনুভূত হয় রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায়। এর প্রভাবে চট্টগ্রামে হেলে পড়ে কয়েকটি ভবন। ভূমিকম্প প্রতিরোধ সক্ষম ভবন নির্মাণ বিষয়ে দেশে বিদেশে গবেষণা হচ্ছে। বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে এরকমই একটি গবেষণার নেতৃত্ব দিচ্ছেন অধ্যাপক ডক্টর জামিলুর রেজা চৌধুরী। এই গবেষণায় অর্থায়ন করেছে একটি বেসরকারি আবাসন নির্মাতা প্রতিষ্ঠান। এই গবেষক দলের গবেষণায় বেরিয়ে এসেছে ভবন নির্মাণে বিশেষ পদ্ধতি ব্যবহারের সুবিধা। পার্কিং লেভেলটায় যেহেতু কোনো ওয়াল নেই, সেটাকে বলা হয় সফট স্টোরি, এবং ফেলিয়ারগুলি এই সফট স্টোরিতে হওয়ার পসিবিলিটি অনেক বেশি, আগের হিস্ট্রি থেকে দেখা গেছে। তো এই সফট স্টোরি মেম্বার যেগুলি আছে, যেটা আমরা কলাম বলি, পিলার্স আর কি, এই কলামগুলিকে আমরা যদি বিভিন্ন রকম ভাবে শক্ত করতে পারি, ওয়ান অফ দ্য মেথড আমরা এখানে রেকমেন্ডেড হয়েছে ইউনিভার্সিটি দ্বারা, সেটা হচ্ছে যে কলামগুলিকে স্টিল জ্যাকেটিং করে, মানে স্টিলের পাত দিয়ে কলামগুলি চতুর্দিক ঘিরে আমরা যদি তারপরে কাস্টিংটা করি, তাহলে এটার স্ট্রেংথ অনেক বেড়ে যায়। এই বিশেষ পদ্ধতিতে ভবন নির্মাণের ক্ষেত্রে ভবনের আকার অনুযায়ী খরচ হবে। পুরনো ভবনকে ভূমিকম্প প্রতিরোধ উপযোগী করতে হলে ভবনটির বিদ্যমান অবস্থার উপর খরচ নির্ভর করবে বলেও জানান এই আবাসন নির্মাতা। একটা 10 তলা বিল্ডিং 2000 স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট যদি হয়, তাহলে অ্যাবাউট 20 থেকে 25 টাকা পার স্কোয়ার ফিট, টোটালে ধরলে পরে 4 থেকে 5 লাখ টাকা, যেটা খুবই অ্যাফোর্ডেবল টোটাল বিল্ডিং কস্ট হিসাবে। আর পুরানো বিল্ডিং রেট্রোফিট করতে গেলে অফকোর্স এটা ভ্যারি করে বিল্ডিং এর কি অবস্থায় আছে, বিল্ডিং এর কি শেপ। তো একদম কমের ভিতরে তুললে পরে 35 থেকে 40 টাকা হতে পারে। ভূমিকম্প মোকাবেলায় ভবন নির্মাণের ক্ষেত্রে ফাউন্ডেশন, পাইলিং সহ বিভিন্ন বিষয়ে আরও কাজ করার সুযোগ আছে। এ ধরনের গবেষণায় অন্যান্য প্রতিষ্ঠানকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন আবাসন নির্মাতা প্রতিষ্ঠান বিটিআই এর ব্যবস্থাপনা পরিচালক। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, নির্মাতা প্রতিষ্ঠান বিল্ডিং টেকনোলজি অ্যান্ড আইডিয়াস লিমিটেডের ব্যবস্থাপক রুদাবা চৌধুরী ও ব্যবস্থাপনা পরিচালক FR খান। স্বাগত আপনাদের তিনজনকে। স্যার, আপনার কাছেই প্রথমে আসবো যে এই গবেষণাটি আপনাদের বিশ্ববিদ্যালয় থেকে করা হয়েছে। গবেষণা করার সময় কোন দিকগুলি প্রথমে বিবেচনায় নিয়েছেন? কারণ আমরা জানি যে ভূমিকম্প নিয়ে মানুষের মধ্যে আতঙ্ক আছে, কিন্তু কি করা হবে, কি ধরনের প্রস্তুতি নেওয়া দরকার বিল্ডিং তৈরির সময় বা একটা ভূমিকম্প যখন হচ্ছে তখন, সেই জিনিসগুলি আমাদের এখানে খুব কম আলোচিত হচ্ছে, এবং এটি একটা বলা যায় যে খুবই ভালো একটা উদ্যোগ বিশ্ববিদ্যালয় থেকে এসেছে, যেটি আমরা এইটার মূল যে ফাইন্ডিংস গুলি আছে সেগুলি একটু আপনার কাছ থেকে জানতে চাই। ভূমিকম্প সহনীয় ভবন নির্মাণের কিছু দিক নির্দেশনা আছে, যেটা প্রত্যেক দেশেই বলা থাকে ন্যাশনাল বিল্ডিং কোড। আমাদের দেশেও একটা বিল্ডিং কোড আছে, যেটা সরকারিভাবে স্বীকৃত, এবং 2006 সালে এটা গেজেটও হয়েছে। দুর্ভাগ্যবশত অনেক ভবনেই এই বিল্ডিং কোড ডিজাইনে অনুসরণ করা হয় না, নির্মাণের সময়ও অনুসরণ করা হয় না। তা আমাদের এই গবেষণা প্রকল্পের উদ্দেশ্য ছিল যে বিল্ডিং কোডে তো একটা বলা হয় যে মিনিমাম লোড, ন্যূনতম তার যে রেজিস্ট্যান্স থাকতে হবে একটা ভূমিকম্প সহনীয় ভবনের, বিভিন্ন ধরনের, এটা ইটের দেওয়ালের উপরে হতে পারে, কংক্রিটের কলাম, বিম, যেটা আমরা ফ্রেম স্ট্রাকচার বলি, এর মধ্যে আবার কংক্রিটের ওয়াল ঢুকালে শিয়ার ওয়াল স্ট্রাকচার। প্রত্যেক ধরনের ভবনের জন্য বিল্ডিং কোডে দিক নির্দেশনা দেওয়া আছে। তা আমাদের এই গবেষণার বিষয়বস্তু ছিল যে বিল্ডিং কোডে যা দেওয়া আছে তার থেকেও আরো বেশি সহনীয় কিভাবে করা যায় খুব কম খরচে। এটা তো একটা বিরাট দিক যে সারা বিশ্বে কিন্তু গবেষণা হচ্ছে। আমাদের
দেশে একটা সমস্যা হলো যে এখন যে ভবনগুলো নির্মিত হচ্ছে, যেগুলো টিপিক্যালি 6 তলা 7 তলা এরকম, নিচের তলা তো পার্কিং এর জন্য একদম খোলা রাখতে হয়। বেশিরভাগ স্থপতি এবং বাড়ির মালিকও চান যে গাড়িগুলো পার্ক করা থাকবে নিচের তলায়, বেসমেন্ট না করে যাতে গ্রাউন্ড ফ্লোরে রাখা যায়। সমস্যা হলো যে আমরা যে লোডের জন্য ডিজাইন করি বিল্ডিং, নিজের ওজন নেবে, তারপরে ভিতরে যে লোকজন থাকবে, আসবাবপত্র থাকবে, যন্ত্রপাতি থাকবে, সবগুলোর ওজন যাতে মাটিতে পৌঁছে যায়। এই ওজনগুলো স্বভাবতই আপনি চিন্তা করেন যে যত নিচের দিকে যাবে তত কিন্তু লোড বাড়তে থাকবে। তার মানে হলো নিচের তলায় যে আমার কলামগুলো থাকবে সেইগুলো সবচেয়ে বেশি লোড নিচ্ছে, কিন্তু সেখানে গিয়েই আমরা হঠাৎ দেওয়াল টেওয়াল সব সরিয়ে শুধু কলাম রেখে দিচ্ছি যাতে গাড়িগুলো খুব স্বাচ্ছন্দ্যের সাথে ঢুকতে পারে, বেরোতে পারে। কিন্তু ওইখানে আমার সবচেয়ে বেশি দরকার, এর সাথে যোগ হচ্ছে ভূমিকম্প বা বাতাসের চাপ, এটাও কিন্তু সবচেয়ে বেশি আসে মাটির কাছে। কিন্তু সেখান থেকে আমি এই লোড বিয়ারিং যেগুলো সাহায্য করতে পারতো সেগুলো সরিয়ে নিচ্ছি। তো আমাদের এই চিন্তা হলো যে এটাকে এই সরানোর পরেও কিভাবে যে কলামগুলো থাকে এগুলোকে আরো শক্তিশালী করা যায়। এটা নিয়ে অন্য দেশেও গবেষণা হয়েছে, কার্বন ফাইবার ব্যবহার করে অনেকে, কিন্তু আমাদের দেশে কার্বন ফাইবার খুব ব্যয়বহুল। সেজন্য আমরা চিন্তা করলাম যে আর কি বিকল্প ব্যবস্থা করা যায়। একটা হলো যে আমরা স্টিলের প্লেট দিয়ে যদি কলামটাকে মুড়ে দিই, এটা সম্পূর্ণ হাইট হতে পারে, আংশিকও হতে পারে, ভবনের ডিজাইনের উপর নির্ভর করবে। তাতে আমাদের এই পর্যন্ত যা ফলাফল দেখা যাচ্ছে যে এই ভূমিকম্প সহনীয়তায় উল্লেখযোগ্য অগ্রগতি, মানে বেশি লোড নিতে পারছে। এটা হলো এখনকার আমরা যে উপসংহারে পৌঁছেছি। একটা সুবিধা হলো আজকাল যে ভূমিকম্পের জন্য একটা ভবন যখন আমরা ডিজাইনের আগে অ্যানালিসিস করি, তার জন্য খুব সফিস্টিকেটেড কম্পিউটার প্রোগ্রাম পাওয়া যায়। সেইগুলো ব্যবহার করে আমরা মানে বিভিন্ন পদ্ধতি আছে, সবগুলো পদ্ধতি ব্যবহার করে আমরা চেক করে দেখেছি যে এটা উল্লেখযোগ্য একটা অগ্রগতি বা সহনশীলতা বাড়ে। স্যার, আপনার কাছে আবার ফিরে আসবো স্ট্রাকচারের অংশ নিয়ে। স্ট্রাকচারের আগে যেই পর্যায়টা থাকে, যে সেই সময়ে বাংলাদেশে যে নির্মাণ হয় রোদেবা, এইটার চর্চাটা কেমন হয়? মানে ডিজাইনিং এর ক্ষেত্রে যখন একটা নকশা তৈরি করা হয় তখন এই জিনিসগুলি দেখা হয় কিনা, বা দেখা হলে কিরকম দেখা হয়, তার চর্চাটা কিরকম, সেইটাই একটু প্রথমে জানতে চাইবো, তারপরে আমি গবেষণার বিষয়ে আসবো। জি অবশ্যই, থ্যাংক ইউ। যেটা আমাদের এখানে যে প্র্যাকটিস আমরা করি আমাদের প্রতিষ্ঠানে, সেটা হচ্ছে বিল্ডিং কোড মেনেই আমাদের সব ডিজাইনগুলো করা হয়। এখানে বিএনবিসি কোডও আছে এবং গেজেট আমাদের 2008-এর আর্কিটেকচারাল যেটা আছে রাজুকের এখান থেকে অ্যাপ্রুভ করা, সেই কোড অনুযায়ী যেভাবে আমাদের পার্কিংটা স্যার যেহেতু বলেছেন যে সফট স্টোরি অ্যাকচুয়ালি ইন গ্রাউন্ড ফ্লোরে যেটা হয় সেটার উপরেই বেস করে কলামগুলোকে স্ট্রেংথেন করার জন্য কাজটা করা হচ্ছে। সেখানে পার্কিং এর যে স্পেসগুলো আমরা ডিজাইন করি সেটা অবশ্যই আমরা কোড মেনটেন করে কাজগুলো করি। আর এখন যেই এলিমেন্টটা এটার সঙ্গে যোগ হচ্ছে সেটা যদিও আমরা ওখানে অবশ্যই আমাদের মানে মেইন কনসার্নটা থাকবে যে ডিজাইনের যেই কোড অনুযায়ী যে স্পেসগুলো বলা আছে সেখানে আমরা কোনো রকমের ত্রুটি বিচ্যুতি না করেই যতখানি স্পেস খোলামেলা থাকার দরকার সেভাবে আমরা খোলামেলা এখনো রাখার সেই চেষ্টাটা আমাদের থাকবে, এবং সেভাবেই ওনারা আমাদেরকে সেই সাজেশনটা দিচ্ছেন যাতে কলামটা সেভাবে স্ট্রেংথেন করা যায়। তো শুরু থেকে অবশ্যই আপনি যেটা জানতে চাচ্ছিলেন, আমরা মেনটেন করেই কাজ করি, যেভাবে রুলস অনুযায়ী ফলো করে কাজ করা উচিত সেভাবেই আমরা ডিজাইনগুলো করি আর কি। ডিজাইনের ক্ষেত্রে বাড়তি কোনো সতর্কতা নিতে হয় কিনা, যাতে মানে পরবর্তীতে যখন এটা আবার স্ট্রাকচারাল ডিজাইনে যাবে সেখানে মানে সেইখানেই শুরু হবে, নাকি আসলে ডিজাইন পর্যায়েই ভূমিকম্পের যে প্রতিরোধ সেটি শুরু হয়ে যায়? এটা আমরা যেহেতু লেবেন বোঝার জন্যই প্রশ্নটা।
জি, আর্কিটেকচারালি আপনার এখানে বেসিক্যালি স্ট্রাকচারাল যেটা ভূমিকম্পের যেটা সেটা মেজর ইয়েটা আসেই হচ্ছে স্ট্রাকচারাল যে মেম্বারগুলো থাকে সেটার উপরে। অ্যান্ড আর্কিটেকচারাল লেআউট আমরা যেটা করি সেটাও অবশ্যই আমাদেরকে কিন্তু যে একটা ভবনে যতগুলো কলাম আসলে দরকার সেগুলো অবশ্যই ইনিশিয়ালি ডিজাইনই ডিকটেট করে। আর্কিটেকচারাল প্ল্যান যেটা আছে সেটা আমরা নিয়ম মেনেই সম্পূর্ণভাবে কলামগুলো দিয়ে থাকি। যতগুলো কলাম দরকার, যে সাইজের কলাম দরকার ওটা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার করেন, ফাইনালাইজ করেন। কিন্তু আর্কিটেকচারালি আমরা স্পেসগুলোকে আগে যখন ডিজাইন করি অবশ্যই তখন এই জিনিসগুলো কনসার্নে আমাদের থাকে এবং সেটাই উৎপত্তি। তারপর যেই কলামগুলো আমরা স্থাপন করলাম প্ল্যানের মধ্যে সেই কলামগুলো নিয়েই আসলে স্যাররা কথা বলছেন আর কি। এরফার খান, আপনার কাছে আসতে চাই যে সাধারণত মানে যারা বিজনেসে থাকে তারা এই ধরনের উদ্যোগ খুব বেশি নেন না, যে বিশ্ববিদ্যালয় থেকে গবেষণা করে সেটা যেহেতু প্রায়োগিক পর্যায়ে সাধারণত আমরা এটা আমাদের দেশে কম দেখি। আপনারা এটা অনুভব করলেন কেন যে এই ধরনের একটা মানে এটা তো একটা নিড বেস গবেষণা, সেই নিডসটা আসলো কোথা থেকে? বেসিক্যালি আমরা যদিও কর্পোরেট বডি, কিন্তু আমরা কিন্তু প্রফেশনালস, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আর্কিটেক্ট বেসড কোম্পানি। সো আমরা নিজেরাই মোস্টলি আমরা আইদার ডিজাইনার অথবা কনস্ট্রাকশনের সঙ্গে জড়িত। তো আমাদের সিএসআর এর পার্ট হিসেবে আমরা অনেকদিন থেকেই ভাবছি যে এটাকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া উচিত যেটাকে ডিজাইন হওয়ার আগেই, স্যার একটু আগে যেটা বললেন যে কোডের ভিতরে যা আছে সেটা তো অবশ্যই ফলো করব, তার থেকে এক ধাপ আগে কিভাবে নেওয়া যায়। তো এই চিন্তাটা যখন স্যারের কাছে আমরা বললাম ইউনিভার্সিটির কাছে, তো ওনারা খুব সুন্দরভাবে সেটাকে অ্যাকসেপ্ট করলেন এবং এতদিন ধরে যে ডিজাইনগুলি হচ্ছিল যে মেথডে, সেটা রিয়েল টাইম অ্যানালাইসিস থেকে একটু ডিফারেন্ট, হ্যাঁ, মানে পুরোপুরি রিফ্লেক্ট করে না। বাট এবার যে অ্যানালাইসিসটা করা হয়েছে যেটা টাইম হিস্ট্রি, অর্থাৎ ভূমি যখন কম্পন হবে সেটার ঐতিহাসিক যে রেকর্ডগুলি রাখা আছে সেই রেকর্ড থেকে ডেটা নিয়ে এটাকে রিয়েল টাইমের সঙ্গে মিলিয়ে ইউনিভার্সিটি এটাকে অ্যানালাইসিস করেছে এবং আমরাও এখন থেকে ওইভাবে অ্যানালাইসিস করে যাব। এবং ইউনিভার্সিটির রেকমেন্ডেশন কিন্তু শুধু যে এখন জ্যাকেট লাগিয়ে দিলে হয়ে গেল তাই না, যে বিল্ডিং এ যে ধরনের জ্যাকেট লাগানো দরকার আমরা অ্যানালাইসিস করে ওটা বের করে নিয়ে সেই ধরনের জ্যাকেটই করব এবং জ্যাকেটের পরেও যদি আরো অন্য কোনো মেথড ইউজ করতে হয় সেটা আমরা করব। আর আপনি যেটা বললেন যে অনুধাবন আসলে কিসের থেকে, আসলে ডেভেলপ ওয়ার্ল্ডে ইন্ডাস্ট্রিয়াল একাডেমিয়া রিলেশনশিপ এবং মানে প্রফেশনাল ইঞ্জিনিয়ার্স আর্কিটেক্ট যেখানে কাজ করেন এবং একাডেমিশিয়ান যেখানে কাজ করেন, এই দুজনের সমন্বয় করে যখন গবেষণাগুলি হয় তখনই কিন্তু অ্যাকচুয়ালি এই জিনিসগুলি বেরিয়ে আসতে অনেক সহজতর হয়ে যায়। এবং ইট ইস অলরেডি হাই টাইম যে এই ভূমিকম্পকে প্যানিক না হয়ে ইঞ্জিনিয়ারিং সলিউশন দ্বারা আমাদের অ্যাড্রেস করতে হবে। সো দ্যাট ইজ হাউ অ্যাকচুয়ালি আমরা এটাকে সামনে নিয়ে আসছি এবং আমরা ইউনিভার্সিটি থেকে অত্যন্ত সহযোগিতা পেয়েছি এবং আমরাও করছি সহযোগিতা। এটাকে আমরা চলমান প্রসেস, এটা আরো চলতে থাকবে। আমরা একটা বিরতিতে যাব, বিরতির পর স্যার আপনার কাছে আসবো যে বিষয়টি জরুরি যে সারা পৃথিবীতেই গবেষণা হচ্ছে কিন্তু আমাদের মতো করে আমাদের নিডসটাকে কিভাবে এখানে আমরা মানে আমাদের চাহিদা অনুযায়ী যোগানটা তৈরি করা, সেইটি একটা বড় চ্যালেঞ্জ। সেই জায়গাটিতে এই কাজটি কতটুকু ভূমিকা রাখবে এবং সেটি অন্যরা সবাই ব্যবহার করার ক্ষেত্রে কিভাবে এগিয়ে আসতে পারে বা তথ্য কিভাবে পেতে পারে, সেই রকম কোনো যোগাযোগের ব্যবস্থা ইউনিভার্সিটি থেকে করা হচ্ছে কিনা আমরা একটা বিরতির পরে আপনার কাছে ফিরে আসবো। আশা বাংলাদেশে নিচ্ছে একটা বিরতির পর ফিরে এলাম আশা বাংলাদেশে। স্যার আপনার কাছ থেকে যেটা জানতে চাচ্ছিলাম যে এই যে স্থানীয় পর্যায়ে বিশেষ মানে গবেষণাটা করে বের করা আমাদের কি প্রয়োজন, সেটি যারা এই সেক্টরে আছে তারা কিভাবে ব্যবহার করবেন বা করতে পারে? আচ্ছা, প্রথমে আসে যে ইমারত নির্মাণ বিধিমালা যেটা, এটা কিন্তু এক এক দেশে এক এক রকম। আমাদের দেশেও ইমারত নির্মাণ বিধিমালা আছে। সুতরাং যারা স্থপতি একটা ভবন ডিজাইন করেন প্রথমে, তাদের ওই বিধিমালা মেনে সেটব্যাক ডিস্টেন্স, বেসমেন্ট কত দূর যদি থাকে নিতে পারবেন, এগুলো ডিটারমিন করেন। সেই জন্য আপনি যে প্রশ্ন করেছিলেন যে বাংলাদেশের জন্য কেন আলাদা আমরা এই উদ্যোগটা যে বিটিআই নিল, যে আমাদের ইমারত নির্মাণ বিধিমালা অনুসরণ করে এবং বিল্ডিং কোড অনুসরণ করে
যে ভবন এবং অনেকগুলো যে কনস্ট্রেইন যেটা, এবং গাড়ি রাখার জন্য যে মিনিমাম স্পেস রাখতে হবে, এইসব মিলে টিলে এই প্রবলেমটা আমাদের একটা লোকাল প্রবলেম। অন্য দেশেও আছে, হয়তো ঠিক এইভাবে নাই। তো সেই জন্য বিটিআই যখন আমাদের অ্যাপ্রোচ করলো, এটা একটা ভালো উদ্যোগ। অন্যান্য দেশে এটা শুধুমাত্র ভবন বা নির্মাণ শিল্পে না, যে কোনো প্রযুক্তিতে কিন্তু প্রাইভেট সেক্টর গবেষণার জন্য একাডেমিয়ার সাহায্য নেয়। হয় তারা নিজেরা করে, কিন্তু আমাদের কোম্পানিগুলো ছোট ছোট দেখে ওইভাবে বিনিয়োগ করতে পারে না। সাধারণত তারা পাশের ইউনিভার্সিটি যেখানে গবেষকরা থাকেন এই বিষয়ে, তাদের সাহায্য নেন। তো এটা অত্যন্ত ভালো উদ্যোগ। বাংলাদেশে খুব বেশি কিন্তু এরকম নাই যে নির্মাণ শিল্পের একটা প্রতিষ্ঠান তারা এগিয়ে আসছে যে একটা গবেষণা প্রকল্পে অর্থায়ন করবে। আরও হওয়া উচিত, কারণ আমাদের বাংলাদেশে আমরা সবসময় বলে থাকি যে গবেষণার জন্য যথেষ্ট পরিমাণ বিনিয়োগ হচ্ছে না। এটা না করলে কিন্তু আমাদের এই শিল্পে, যে কোনো শিল্পে অগ্রগতি হবে না। এই পরিপ্রেক্ষিতে আবার ফিরে আসি যে বাংলাদেশে শুধুমাত্র আমি যে ইমারত নির্মাণ বিধিমালা বললাম এটা না, এছাড়া আমরা যে নির্মাণ সামগ্রী ব্যবহার করি এগুলো কিন্তু যদিও অন্যান্য দেশেও করে, বাট আমাদের একটা লোকাল যে সাপ্লায়াররা আছে তাদের যে প্রপার্টিগুলো আছে সেগুলো বিবেচনায় নিয়ে করতে হয়। আমাদের যেমন কংক্রিট খুব একটা জনপ্রিয় মেটেরিয়াল, এখানেও কিন্তু যেমন বিদেশে কোডে খুব হাই স্ট্রেংথ কংক্রিটে চলে গেছে, আমাদের দেশে এখন ওই পর্যায়ে যেতে পারিনি। যার জন্য গবেষণা করে আমি আরেকটা প্রকল্পে আছি যেখানে লো স্ট্রেংথ কংক্রিটের জন্য বিহেভিয়ার কীরকম হবে সেটা দেখার জন্য। এইসব মিলে টিলে এই যে আমরা গবেষণা প্রকল্পটা এখনো চলছে যেটা, তাতে আমরা চেষ্টা করেছি যে স্থানীয় সমস্যাগুলো বিবেচনা করে, এবং যেটা প্রকৌশলী এফআর খান বললেন যে অন্যান্য যে পদ্ধতিগুলো আছে ভূমিকম্পের ডিজাইনের জন্য, তাতে কিছুটা অ্যাপ্রক্সিমেশন করা হয় যাতে সহজ খুব তাড়াতাড়ি ডিজাইন করা যায়। এখানে আমরা একদম ভূমিকম্পের সময় যে কম্পনটা হয় সেটাকে বিবেচনায় নিয়ে বিল্ডিংয়ের বিহেভিয়ার আমরা বোঝার চেষ্টা করেছি, এবং তাকে কিভাবে এই ডিজাইনটা আরেকটু উন্নত করা যায় সেই চেষ্টা করছি। স্যার, এই ক্ষেত্রে যারা ভবনের বাসিন্দা বা যারা নির্মাণ করছেন অথবা কিনছেন, তাদের দিক থেকে কি কোনো ধরনের সচেতনতার প্রয়োজন আছে, বা এই সচেতনতা কি ধরনের হলে পরে, কারণ এটা সেক্ষেত্রে হয়তো যারা নির্মাণ খাতের প্রতিষ্ঠান আছে তাদের দিকেও এক ধরনের প্রবণতা তৈরি হবে এই জিনিসটা নিশ্চিত করা। ভবন ডিজাইন ও নির্মাণে সাধারণত যে যারা ভবন বা ফ্ল্যাট কিনছেন বা বসবাস করছেন তাদের তো খুব একটা সে থাকে না। একটাই খালি যে একবার যদি নির্মাণ হয়ে যায় তাহলে কোনো স্ট্রাকচারাল এলিমেন্ট এগুলোতে হাত দেওয়ার আগে ডিজাইনারের একটা পরামর্শ নেওয়া প্রয়োজন। তা না হলে যেমন ঢাকায় অনেক ভবনে দেখি একটা দেওয়াল হয়তো মনে করেন যে এই রুমটা আমার বড় করা দরকার, মিস্ত্রি দেখে অনেক সময় ভেঙে ফেলেন, কিন্তু ডিজাইনার হয়তো ওই দেওয়ালটা তার লোড ফাউন্ডেশনে নেওয়ার জন্য বা ভূমিকম্প প্রতিরোধ ব্যবস্থার জন্য ওই দেওয়ালটা উনি বিবেচনায় নিয়েছেন। এই যে কি পরিণাম হবে সেটা বিবেচনায় না নিয়ে বিভিন্ন এলিমেন্ট আমরা অনেক সময় অ্যাপার্টমেন্ট ভবনেও দেখি যে একই বিল্ডিং এর হয়তো 4 তলায় একরকম ডিজাইন, 5 তলার বাসিন্দা উনি তার মতো করে কাস্টমাইজ করে নিয়েছে। ডিজাইন করা যায়, কিন্তু একবার নির্মাণ যদি করে ফেলে, যেমন নিজেই করেন বা ডেভেলপাররা করেন, তারপরে কিন্তু পরিবর্তন করার আগে, অন্যান্য দেশে আছে কিন্তু একদম বিল্ডিং যারা অ্যাপ্রুভ করে তাদের অনুমোদন নিতে হয় কোনো চেঞ্জ করার আগে। আমাদের দেশে সেইভাবে এখনো গড়ে ওঠেনি রেগুলেটরি প্রতিষ্ঠান, যেমন ঢাকার জন্য রাজুক, নতুন ভবন নির্মাণেই তাদের অনেক সময় অনুমোদন নেয় না, চেঞ্জের সময় তো কথাই ওঠে না, কিন্তু চেঞ্জ করার আগেও নিয়ম অনুযায়ী বিধিমালা অনুসারে তাদের কিন্তু অনুমোদন নেওয়ার কথা। এটি আপনার যে কথা ছিল যে যারা ব্যবহারকারী তাদের উদ্দেশ্যে যেটা মেসেজ, কোনো কিছু পরিবর্তনের আগে ডিজাইনারদের জন্য জিজ্ঞেস করে নেন। পরিবর্তনটাও আসলে কনসালটেশন হওয়া প্রয়োজন, এটা সতর্কতা এবং
থাকা দরকার। আপা, আপনার কাছ থেকে খুব সংক্ষেপে জানতে চাইবো যে রিসার্চটা যখন হচ্ছিল তখন নিশ্চয়ই আপনারা এটার সঙ্গে সম্পৃক্ত ছিলেন, সেইখানে আসলে কি ধরনের তথ্য পাওয়া গিয়েছে যে এখনকার যে ভবনগুলি আছে তারা কি ধরনের প্র্যাকটিসের মধ্যে দিয়ে যাচ্ছে বা আদৌ পাওয়া গিয়েছে কিনা? মানে এটা বোধহয় আমার দেওয়াটা মোর অ্যাপ্রোপ্রিয়েট হবে। অবশ্যই আপনি বলতে চাইলে কারণ আপনার হচ্ছে যে এটা আর্কিটেকচার থেকে এটা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এর সঙ্গে জড়িত। তথ্য যেটা পাওয়া গেছে খুব মানে লেম্যানস ল্যাঙ্গুয়েজে বললে পরে, এটা অবশ্য স্যার হয়তো আরো ভালো বলতে পারতেন, তবে আমি লেম্যানস ল্যাঙ্গুয়েজে বললে পরে যেটা বলবো যে আমরা স্যার একটু আগে যেটা বললেন যে বিল্ডিং এর ভিতরের যেই 5 ইঞ্চি দেওয়ালগুলি, নন লোড বেরিং দেওয়ালগুলি, এতদিন ধরে এটার কোনো গুরুত্ব কিন্তু ওইভাবে দিয়ে আসেনি, এবং সেই জন্যই চেঞ্জ বলেন কিংবা চেঞ্জ না বলেন ওটাকে জাস্ট পার্টিশন হিসেবে ইউজ করে আসা হয়েছে। এই অ্যানালাইসিসে দেখা গেল যে এই ওয়ালগুলি থাকার কারণে বিল্ডিং এর ভূমিকম্পের সময় ড্যামেজ হওয়ার প্রবাবিলিটি অনেক কমে গেছে, এবং এটা কমে যাওয়ার কারণ হচ্ছে যে বিল্ডিং এর স্টিফনেস অনেকখানি বেড়ে যায়। এর থেকে কিন্তু ফিরে আসে যে তাহলে পার্কিং লেভেলে দেওয়াল নাই বলেই পার্কিং লেভেলটা এখন ক্রিটিক্যাল হয়ে গেছে। সো ভবিষ্যতে আমরা যখন এখন থেকে যেগুলি ডিজাইন করছি সেই ক্ষেত্রে আমরা ভিতরের দেওয়ালগুলি এবং সেই দেওয়ালের ভিতরে আবার কোনো কোনো জায়গায় জানলা দরজা আছে সেগুলির পুরো কনসিডারেশন নিয়ে যদি অ্যানালাইসিস করি তাহলে অ্যাকচুয়াল কতখানি এই বিল্ডিংটা সহনীয় হতে পারে ভূমিকম্পের জন্য সেটা আমাদের জন্য অনেকখানি ইজিয়ার হয়ে যায়, এবং আমরা যত্র দেওয়াল সরিয়ে নেওয়ার ব্যাপারে আমরা আর একটু সচেতন হয়ে যাব। আমরা আরো একটা বিরতিতে আমি যাব। এটা অ্যাড করি যদি, স্যার, আমরা এই গবেষণা প্রকল্পে কিন্তু একটা ভবন নিয়ে কাজ করেছি। বিটিআই ওনাদের ডিজাইন করে একটা ভবন আমাদের কাছে নিয়ে আসলেন, যে ডিজাইন এটা এখন সহনীয় কিনা বা এটাকে কিভাবে আরো ভূমিকম্প সহনীয় করা যায়, এটাকে জেনারেলাইজ করার জন্য আরো অনেক কাজ করতে হবে। এখন একটা ভবনের ব্যাপারে আমরা এই কনক্লুশনে এসেছি। আচ্ছা, ঠিক আছে। আপা, আমি ফিরে যখন আসবো তখন একটু জানতে চাইবো যে এখন যে ইমারত নির্মাণ বিধিমালা আছে সেইটি অনুসরণ করতে গিয়ে বা সেইটার কোনো ধরনের পরিবর্তন বা বাড়তি নতুন কোনো কিছু আপনারা কাজ করতে গিয়ে ফিল করছেন কিনা এটা একটু জানান। আশা বাংলাদেশে জানান।